নাজমুল, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ নাজমুল, আপনি শুনতে পাচ্ছেন? নাজমুল, হুম, শোনা যায়? জি জি শোনা যাচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হুম, ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম নাকি? আজকে খাট চেঞ্জ করছেন? না, খাট বিষয়টা আজকে খাট আসছে যে নাই এরকম কিছু না, কিন্তু অন্য জায়গায় আর কি। কোথায় আছে খাট, কোথায় আছে? খাট থাকবে কিন্তু খাটের সিনারিটার দেই নেই। আচ্ছা, তো আজকে ক্লাস কাকে লোকজন খালি কমেন্ট করে সেজন্য। ক্লাস কাকে দিছিলেন? ক্লাস আজকে তো আমরা দুজনে নিব, কাকে দিব কেউ আর নেয় না, সবাই ভয় পায়। কি করা কার তাহলে? কথা আটকে যায়, ভয় পাইলে কেমনে হইব কোন? কারো কথা আটকে যায়, নেটের সমস্যা, নানা ধরনের ইয়া। কি আর আর করবো, আমরা অসুস্থ মানুষ তবুও নেই আর আরেক সবার জন্য। নাজমুল, মাইক মাইক্রোফোনটা অন করেন, একটু অন করেন নাজমুল। কিছুক্ষণ আগে বড়ি খেলাম, কি হয়েছে? অসুস্থ। আচ্ছা, আল্লাহ এই পাক। যে এই জায়গাটায়, এই জায়গায় একটু ব্যথা, ওই যে খেলতে গেছিলাম ফুটবল, কিছুক্ষণ খেলছি, তারপর হঠাৎ করে ব্যথা ব্যথা, এখন তো আর খেলি না, এই জন্য ব্যথা আর কি জায়গায়। যাক, আল্লাহ পাক। পরের দিন আর খেলিনি আর কি। আল্লাহ পাক সুস্থতা দান করুক। এখন বিষয়টা হচ্ছে, ক্লাসগুলো যে করবেন, ক্লাসগুলো বন্ধু হচ্ছে, তুমি বাড়ি তো খেলো। ক্লাসটা হচ্ছে এত গভীরে যাওয়ার দরকার নাই, বুঝছেন নাজমুল। না না, গৌর অবশ্যই না। আমাদের বইয়ের প্রথম অংশটা পরিচিতি, মানে বইয়ের নামটা এবং বিষয় ভিত্তিক, বিষয়টা কি এবং কোন স্যার নিত, এবং যে 10টা নৈবিত্তিক হম আছে, হম 10টা নৈবিত্তিক, এবং প্রত্যেকটা হম হম। অধ্যায় থাকে, প্রত্যেকটা অধ্যায় হ্যাঁ সবচেয়ে হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়, দুই একটা বা তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে হ্যাঁ, একটু কথা। এরকমই করে ফেলেছি, এরকমই। হ্যাঁ, যা এরকমই আমরা তো আসলে আজগর আমরা আসলে এরকমই করতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকে গভীরে প্রশ্ন করে ফেলে। কেউ যাতে বা হয়তো বা ইয়াক করার জন্য, জানার জন্য প্রশ্ন করে, আর কেউ প্রশ্ন করে শুধু যাতে আমরা বলতে পারি কিনা সেই জন্য। আসলে আমরা কিন্তু সকল প্রশ্নই পড়ি এবং জানি। এখন যদি কেউ কেউ গভীরে প্রশ্ন করে, তখন তথ্য দিতে মন চায়, আর তথ্য দিতে গেলে যেটা দেখা যায় যে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। সময় এইটাই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে কি, এত কিছু উত্তর দেওয়ার পরে এগুলা জগা খিচুড়ি হয়ে যায়, এতগুলা মনে রাখাও সম্ভব না হুম হুম মাথার মধ্যে। হুম 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 কমন বিষয়গুলো যাতে মাথার মধ্যে থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। হুম হুম ঠিক আছে, হুম সারা হুম বছর আমি পড়ি নাই, এখন এই যে একদিনে সব তথ্য যদি জানতে চাই, একদিনে সব মাছ ভাত সব একবারে খাইতে চাই, তো সম্ভব না, আমার পেট খারাপ করবো। হুম। ঠিক আছে। এটা এটা তো পসিবলই না। এখন এখন আরেকটা বিষয় হইতেছে, আহ, তা কালকে তো খুব গান কইতেছিলেন, আজকে গানের জন্য কারে কারে রেডি করবেন, রেডি করেন। সবাই তো ঢুকেই না, সবাই চলে যায়। একটা এখানে গানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, গান গাইতে পারি। আমি নাইম গাইতে পারি। নাইম বলবে আজকে গান, নাইমকে আজকে দেব। না, এই শুধু ওই ঘুমায়, পরে 11টার দিকে ঘুমায়, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে, কিন্তু আমার সাথে মজা আড্ডায় যোগ দেয় না। আর আলমগীর আলমগীর এটা বাড়িতে, কইলা বন্ধু, আছে কিন্তু। আলমগীর বাড়িতে গেছে, ওর নেটের বন্ধু বলে তুমি এখনো প্রবলেম। আমার গার্লফ্রেন্ডে। আলমগীর শুধু কোন রকম যুক্ত হইছে আর কি, মানে পুরোটা শেষ করতে হবে না, জানি না, তার তো নেটের যে এত সমস্যা। আলমগীর হ্যাঁ আমগরে, হ্যাঁ, আলমগীর 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 আমগরে আছে, এক হারাই আলমগীর খেয়ে গেছে সাথে গা, আলমগীর আমগরে এক হারাই খা, আলমগীর বাড়িতে বাগছে। নাজবো। নাজবো তুমি আমার পছন্দ না। কিসের দরকারে দেখো তুমি, আসলে আমরা যে দুদিন লাইভে করলাম, ওই মজা করলাম, তোমাকে তো পাইলাম না, পাইলাম ছিলাম তো লাস্টে, কি ব্যস্ত ছিলাম। কই ছিলা ভাই? ব্যস্ত ছিলাম, যেতেছিলাম। নাইম, আহ, নাইম আজকে গান রেডি করো, আজকে কোনটা বলবা এই ক্লাসের পরে তোমার আজকে? সবাই কি গাইবো, আমি হাত দিয়াম। আজকে তোমার, আহ, বুঝছো, নাজমুল প্রত্যেক দিনই গাইতেছে, নাজমুল তো প্রফেশনাল শিল্পী। আর নাজমুল,
হ্যাঁ বলো। তুমি যে কালকে মনে করলো আমার নিয়ে একটা গান কইতেছিলা, হঠাৎ কাইটা গেছে, তো আজকে সেই গানটা প্রিপেয়ার করো, সেটা আজকে বলবা। হ্যাঁ গাড়ি হ্যাঁ হ্যাঁ, শুরু সবাই করো, নিয়ে আমরা শুনি। না এখন না, এখন ক্লাসের মোড আছে তো এখন আর গান গাওয়ার মোড নাই। হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা শেষ করে আরে নিও। প্রথম প্রথম দুই এক কলি বইলা এনার্জিটা তুলো, বুঝো না? না বন্ধু, এখানে অনেকেই আছে যারা গান পছন্দ করে না, যারা আসলে মজাটা পছন্দ করে না, ঠিক আছে, যার জন্য আমরা এটা সত্য। এখন মজা নাই করি, যখন মজা করবো সেখানে আমরা যে সবাই এরকম করি। আর জেম আছে নাকি এনে? আরেকটা বিষয় নাজমুল, যে আছে, নাজমুল যে আছে, নাজমুল বলো। আছে। বিষয়টা হইতেছে এই যে 6 তারিখ থেকে যে প্রস্তুতিমূলক ক্লাসটা শুরু করব, এখানে তো কিছুই বুঝলাম না, আমার রোলই খুঁজে পাই না আমি। আমার 394 এটা তো নাই, এনে উল্লেখই নাই, 400 নাই কারো, তাহলে কি বলো? ওইগুলা কিভাবে? ওইখানে দেখো তোমার সিরিয়াল নাম্বার আছে, যেমন আমারটা শেষে 10 তারিখে, ওটা হচ্ছে তোমার হ্যাঁ শেষে 17 জনের মতো আছে ওটার মধ্যে, তো ওইখানে আমি আসলি নাই তো। দেখো কারোর কোনো কারণের মধ্যে পড়ছে আর কি তোমার রোলটা। না, আমার হচ্ছে লাস্টে হলো রেজিস্ট্রেশন নাম্বার, লাস্টে হলো 394 এবং 307 না কত পর্যন্ত আছে, এরপরে আর 300-র কোনো সিরিয়ালই নাই, 400 নাই। এ বন্ধু, কিছু মনে নেই না? এই চারটা আমার একটু ছেড়ে তো মেসেঞ্জারে। আরে মেয়ে, এটা মাইরা আমি লাইছে। তোমার দিয়ে সমস্যা নেই, দিয়ে নাজমুল একটু দেখা ওকে। দিয়েছে আমারটা, আমি বুঝতাছি না বন্ধু, বুঝছো? আচ্ছা ঠিক আছে, নাজমুল একটু দিও, হ্যাঁ? আজকে কোনো সমস্যা নাই। এটা কি, আমি আমার নিজেরটাই খুঁজে পাইতেছি না কই। নাজমুল তোমার স্মার্ট লাগতেছে, রাত্রে বেলা চশমা পর। নাজমুল অলরেডি স্মার্ট, অলওয়েজ সে চশমা নিয়েই থাকে। কোথায় পপি, কোথায়? পপিরে খুঁজতাছো কে? পপি পপিরে খুব মিস করতেছি। আসবে আসবে আসবে। পপি আরে জানো না, ক্লাসে উপস্থিত না থাকলে কি হবে? পরবর্তীতে তোমাদের সব কিছু মিস করছি, বুঝছো? বিষয়টা হলো মিস নেই, খুব মজা হয়, খুব মিস করি। এবং আজকে শুক্রবার, যার জন্য তোমাদের সাথে আগে ভাগে আসছি, সবার আগে আসছি না বলো তো? হ্যাঁ নাইম, সবার আগে আসতে তুমি নাইম চাইছো। নাইম কি চাকরিতে আছো নাকি? নাইম হ্যাঁ, চাকরিতে আছি। কোন জায়গায়? আসি ছোটখাটো একটা চাকরিতে। তো বন্ধু, ক্লাস শুরু করো নাকি? আমাদের পপি ঠিক এখন আছে, পর্যন্ত শুরু আসে করি। নাই। শুরু করি বন্ধু, একটা সমস্যায় পড়ে গেছি বন্ধু, এটা কি বলবো? হুম হুম। হ্যাঁ বলো, সমস্যা নাই। ফুটবল খেলে গেছে, এটা ছাড়া অন্য কিছু? না না, জয়েন করতে করতে বলো। সমস্যাটা হয়েছে, আজকে একটা মজা ঘটনা ঘটছে, সেই বিষয়টা যদি বলি 2 মিনিটে। ইয়া, ইয়া। সেটা হচ্ছে আমি আজকে একটা বিয়েতে গেছিলাম। হ্যাঁ তো আমি একটা বিয়েতে গেছিলাম আর কি, আমার ছোট বোনের আজকে পাশে। নাজমুল, আজকে পাশের বাসায় আর কি। ক্র্যাশ আজকে। ক্র্যাশ ট্যাশ খাইছো নাকি? নিশ্চয় ভাবি সন্ধান পাইছে। ক্র্যাশ ট্যাশ খাইছো নাকি? না না, বিষয়টা ওরকম না, বিষয়টা আসলে আমিও ক্লাস খাই নাই, আর কেউ আমার দেখে ক্লাস খাই নাই, কিন্তু ফোন নাম্বার দিছিলা? ফোন নাম্বার দিলা? সেটা হচ্ছে ফোন নাম্বার দিছিলা? কেউ আমার দেখা অবাক হয়েছে, ওটা বলতেছি, কেউ ফোন নাম্বার দেওয়া দিয়ে হয় না, এবার করে ক্লাস থাকা হয়নি। সেটা ওয়াও। হচ্ছে যে আমি প্রথম যখন ঢুকলাম, হুম হুম। ঢোকার পরে একটা মেয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাই। আল্লাহ আল্লাহ হেফাজত আমি করো। তো বুঝতেছি না বিষয়টা কি, ঠিক আছে, তখন তো আমি ধর্ষার মধ্যে ছিলাম আর কি। তো কিছুক্ষণ পরে আমি তার সাথে যে ছিল ওরা চিনি, ঠিক আছে। তো 2021 সালে সেরা ক্রাশ ডিস। না না না, আমি তো ওরা আবার চিনি। আমি বললাম যে কিরে ওই আসমা, ওই ওই যে আমার দিকে তাকাই রইল, কে? আমি তো চিনি না। তো কি কি বিষয়? পরে বলতেছে যে ও তাকায় থেকে তোমারে বলছে কি জানো, তো ছেলেটা হয়তো তোমারে অনেক বলো। গরিব, হ্যাঁ হয়তো এরা অনেক গরিব, এরা খাওয়া দাওয়া কম করে, ঠিক আছে, স্বাস্থ্যটা প্রায় করে চিকন। ওয়াও। মানে আমার দেখে অবাক হয়ে গেছে আর কি, ঠিক আছে, সবই ঠিক আছে, যদি স্বাস্থ্যটা এত ভালো থাকতো আহা। তাহলে তো আরো বেশি ভালো দেখাতো। বন্ধু বন্ধু ক্রাশ খাইছো, বুঝছি বুঝছি। তাহলে হতে পারে এসে প্রপোজ করতো না? তাহলে আজকে থেকে জিমে যাও, আমি বললাম, জিমে যাও, জিমে জিমে বডি বানাইতে হইব। নাজমুল পরে আমি বললাম যাই হোক, কেউ ক্লাস না অবাক তো হয়েছে আমরা দেখা, এই জিনিসটাই সান্ত্বনা আর কি। বেটা, এখন যে সময় বেটা, বডিটা একটু ফিটিং করো, হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করার কারণ নেই। আচ্ছা, উপর থেকে আসছে। পিক দিলাম, পিক দেখলাম তোর
আমার যে গার্লফ্রেন্ড হ্যাভ এ কন্টেস্ট দেখলাম পপি পপি চলে আসছে। রোমান্টিক কেন? নাজমুল নাজমুল আহ, আমরা এই বিষয়গুলো, ক্রাশের বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ক্লাসের পরে আবার আলোচনা করব। বলবো। ক্রাশ তো প্রতিদিনই আচ্ছা, ঠিক আছে, খাইতেছি এখন বন্ধু। ক্লাস শুরু করি। ক্লাস শুরু করি, আমাদের ক্লাস পপি শুরু চলে করি। আসছে। পপি আপনাকে স্বাগতম, আপনি শুনতে পাচ্ছেন? পপি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দেরিতে হলেও জয়েন দেওয়ার জন্য শুভ আপনাকে সন্ধ্যা, অনেক অনেক পপি। ধন্যবাদ। Same to you. আচ্ছা, আমরা এখন কি নাজমুলের কাছ থেকে শুরু করব না পপি শুরু কেমন আছো করবে? তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আমরা যে আছি ক্লাসটা মোটামুটি। রেডি তুমি করছি। কেমন আছো? নাজমুল হ্যাঁ আচ্ছা, শুরু ঠিক করেন। আছে। পপি থাম। এখন যেটা হয়েছে যে আমরা আজকে ক্লাসগুলো রেডি করছি দুজনের মধ্যে কালকের মতো ভাগ করে নিব। আর প্রথম পর্ব আমি নিব, আচ্ছা সেটি হচ্ছে যে আচ্ছা, আমি একটা কথা বলি এইখানে। আমি একটা কথা বলি যে আপনারা ক্লাস নেওয়ার কথা বললে অন্তত অন্তত একদিন আগে বলবেন, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা আগে বললে প্রিপারেশন আগের গুলো নিয়ে ক্লাস করাতে হয়, আর মানে অনেকটা বার্ডেন হয়ে যায়, কারণ অনেক সময় প্রিপেয়ার থাকা হয় না। ক্লাস নিয়ে একটা চিন্তা থাকলে দেখা যায়, কিন্তু আপনারা এই টাইমের মধ্যে আচ্ছা বলেন। ঠিক কিন্তু আছে, আপনাদের উচিত ঠিক। প্রতিদিন ক্লাসের শেষে অন্তত 10 মিনিট সময় রেখে বলা উচিত যে কে কে ক্লাসটা নিবে, ইনবক্সে না বলে দয়া করে। পপি ওটা নাজমুলকে আচ্ছা, ঠিক আছে, নাজমুলকে ধন্যবাদ দায়িত্ব আপনাকে। দেওয়া হয়েছিল, আমরা হয়তো বা আপনাকে একটু লেটে জানাইছে। হ্যাঁ, নাজমুলকে কালকে বলে দেওয়া হয়েছিল আচ্ছা আপনাকে ঠিক আছে, জানানোর ধন্যবাদ। জন্য। আমি আপনাকে আগে জানিয়ে দেবো কে কে ক্লাস নিবে কিভাবে কখন। এখন যেটা হয়েছে যে আমি আজকে প্রথম পর্ব ক্লাস হচ্ছে যে ওই প্রশ্নগুলো যে আসছিল বিগত বছরে আমরা যে প্রশ্নগুলো কেমন আছো? করলাম ফাইনাল ইয়ারে, সেই সংক্ষিপ্ত 12টা প্রশ্ন। আর ক্লাস নিব 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত। আর বাকি অধ্যায়গুলো কথা বলবেন আমাদের সম্মানিত ম্যাডাম পপি। তো আমি সবার অনুমতি ক্রমে শুরু করছি। প্রথমে হচ্ছে যে বিগত সালের প্রশ্ন। সাবজেক্টটা পরিচিতি দেন এবং কোন স্যার করতো। সরি সরি, দুঃখিত। সাবজেক্টটা পরিচিতি আমি আপনাদেরকে বলছি। একটি হচ্ছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস। আমি আজকে যে সাবজেক্টটা পড়াবো সেটি হচ্ছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস। এটির ইংরেজি হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম, যার সাবজেক্ট কোড হচ্ছে 24, 16, 11। আমি আবার বলছি, ইসলামের অর্থনৈতিক ইতিহাস বা ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম, যার সাবজেক্ট কোড হচ্ছে 24, 16, 11। এটি আমাদের পড়াতেন জনাব মালিক স্যার। তিনি এই ক্লাসটি আমাদের নিতেন। আচ্ছা, আমি সাবজেক্ট পরিস্থিতি শেষ করলাম। এখন আমরা যাব বিগত সালের প্রশ্নে যাব। বিগত সালে আমাদের কি, সরি বিগত না, সরি ফাইনাল ইয়ারে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেগুলো হলো, প্রথম যে প্রশ্নটা আসছিল সংক্ষিপ্ত আকারে সেটি হচ্ছে আদল কি। আমরা যারা লিখবো তারা খাতা কলম নিয়ে রেডি হই লেখার জন্য। আদল কি? আদল অর্থ ন্যায় বিচার। আদল অর্থ হচ্ছে ন্যায় বিচার। প্রথম প্রশ্ন ছিল আদল অর্থ কি? আদল অর্থ হচ্ছে ন্যায় বিচার। দ্বিতীয় প্রশ্ন ছিল ব্যবসার আরবি শব্দ কি? ব্যবসার আরবি শব্দ হচ্ছে তিজারত। ব্যবসার আরবি শব্দ হচ্ছে তিজারত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি স্যাররা করতে পারে। ব্যবসার আরবি শব্দ কি? ব্যবসার আরবি শব্দ হচ্ছে তিজারত। আর যদি ইংলিশ জানতে চায়, সবাই জানি বিজনেস। তো 3 নম্বর প্রশ্নটি ছিল যাকাত ব্যয়ের খাত কয়টি? আমরা জানি যাকাত ব্যয়ের খাত হচ্ছে 8টি। যাকাত ব্যয়ের খাত 8টি। মুশারাকা কি? 4 নম্বর প্রশ্ন ছিল মুশারাকা কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে মুশারাকা কি? মুশারাকা হচ্ছে 2 বা ততোধিক
নাজমুলের মাইক্রোফোন মিউট করতে হবে, আনমিউট করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা শেষ বলতেছি। এখন হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে যে মুশারাকা কি? দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরীয়তসম্মত অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা পরিচালনা করে তাকে মুশারাকা বলা হয়। আমরা 4 নম্বর প্রশ্নটি ছিল মুশারাকা কি? এটি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরীয়তসম্মত উপায়ে যে ব্যবসা বা লেনদেন পরিচালনা করে তাকে মুশারাকা বলা হয়। আশা করি লিখতে পেরেছেন। 5 নম্বর প্রশ্ন ছিল আরদে মাওয়াত কি? আরদে মাওয়াত কি? আরদে মাওয়াত হচ্ছে অনাবাদী ভূমিকে আরদে মাওয়াত বলা হয়। রাষ্ট্রীয় অনাবাদী ভূমিকে আরদে মাওয়াত বলা হয়। আশা করি লিখতে পেরেছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিকে কি বলা হয়? এই প্রশ্নটি নিয়ে একটু আমার সমস্যা রয়েছে। যদি না হয় তাহলে আপনারা যে পারেন সেটি বলে দিবেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিকে বলা হয় বাইতুল মাল। এই প্রশ্ন সরাসরি কোথাও আমি পাই নাই। আমার যেটা মনে হয় রাষ্ট্রীয় বাইতুল মাল তো সরকারের, মানে শোনেন একটা কথা, বাইতুল মাল শব্দের অর্থ কি? রাষ্ট্রকেন্দ্রীয় কোষাগার। আর এই ওটা হ্যাঁ, মানে বাইতুল মাল শব্দের অর্থ কেন্দ্রীয় কোষাগার, মানে একটা ব্যাংক যেটাকে বলে বা কেন্দ্র। হ্যাঁ, আর যে আমাদের যে প্রশ্নটা করছেন কি জানি, হ্যাঁ রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিকে কি বলে? হ্যাঁ, সম্পত্তি আর ব্যাংক ওটা কিন্তু আলাদা বিষয়। তো রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তিকে কালসা বা অকর্ষণ বা সম্পত্তিও বলা হয় বা কালসা বলা হয়। আচ্ছা ধন্যবাদ। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি খালসা ভূমি বলা হয়। আমি একটি সংস্কার করে দিচ্ছি, আপনারাও সংস্কার করে নেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রধান কাঠ শিল্প কোথায় অবস্থিত? পৃথিবীর প্রধান কাঠ শিল্প মিশরে অবস্থিত। পৃথিবীর প্রধান কাঠ শিল্প কোথায় অবস্থিত? 7 নম্বর প্রশ্নটি ছিল পৃথিবীর প্রধান কাঠ শিল্প কোথায় অবস্থিত? এটি মিশরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মশলার জন্য বিখ্যাত শহর কোনটি? এটি সাধারণত আমরা মালাক্কা ওই সময় দিয়েছিলাম, কিন্তু আমি এই প্রশ্নটির উত্তর আরেকটা জায়গায় পেয়েছি, বুখারা। মশলার জন্য বিখ্যাত শহর কোনটি? মালাক্কা অথবা বুখারা। মালাক্কা বুখারা শোনেন, একটা কোয়েশ্চেন আছে এখানে, যে কোয়েশ্চেনটা হলো যে মলুক্কাস এবং বুখারা। এখানে কথা হইছে যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে যে কোন শহর, আর এই আপনি যে এখান থেকে কোয়েশ্চেনটা সলভ করছেন এখানে লেখা আছে মানে কোন স্থান। স্থান বললে বুখারা, আর যদি কোনো শহর বলে তাহলে মলুক্কাস। আচ্ছা ধন্যবাদ। তাহলে স্থান বললে বুখারা আর কোন শহর বললে মালাক্কা। ধন্যবাদ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম কি? খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম হচ্ছে দিনার বা স্বর্ণ মুদ্রা। এটি তিনি 696 খ্রিস্টাব্দে চালু করেছিলেন এবং মুসলিম বিশ্বে প্রথম মুদ্রা চালু করেন খলিফা আব্দুল মালিক, যাকে রাজেন্দ্র বলা হয়। প্রথম মুদ্রা না, তিনি প্রথম টাকশাল তৈরি করেন। না মুদ্রা এখানে লেখা আছে মুসলিম বিশ্বে প্রথম মুদ্রা চালু করেন কে? এখানে শুনেন, আপনি সাজেশন দেখছেন, বুঝছেন? শুনেন, সাজেশনে হিউজ পরিমাণ তথ্য ভুল আছে। তিনি প্রথম টাকশাল তৈরি করেন, কিন্তু তিনি প্রথম মুদ্রা না। আচ্ছা ঠিক আছে, আমি সাজেশনের বাইরে কথা বলতে পারি না। কি সাজেশন হচ্ছে আমার শিক্ষার একটা উপাদান, যেটাকে সবাই ফলো করে, আমি সেটাই ফলো করেছিলাম গতানুগতিক ভাবে। আপনি যেহেতু অনুষ্ঠান থেকে বলেছেন, যদি আপনার সত্য হয় সেটা হতে পারে, আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমি সাজেশনে যেটা পেয়েছি সেটা। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে আপনার টপিকে চলে যান। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আলেকজান্দ্রিয়া কি? 10 নম্বর প্রশ্ন ছিল আলেকজান্দ্রিয়া কি? আলেকজান্দ্রিয়া একটি বন্দরের নাম, এটি মিশরে অবস্থিত। আলেকজান্দ্রিয়া কি? আলেকজান্দ্রিয়া একটি বন্দর, এটি মিশরে অবস্থিত। এখানে একটা কোশ্চেন আছে, এই যে একটু শুনেন, যে আলেকজান্দ্রিয়া একটা বন্দর, কিন্তু আলেকজান্দ্রিয়া একটি শহরের নাম। এটি মিশরের একটি শহর আলেকজান্দ্রিয়া, যেখানে আমি বলি শহর বন্দর তিনটা। ঠিক আছে, বলতে দেন। আমি তো সেটাই বলতেছি নাকি?
আমি তো মাত্র বলছি এটা একটা শহরের নাম এবং এখানে একটি বন্দর তৈরি করা হয়েছিল বলে এখানে মানে এটাকে বন্দর হিসেবে আখ্যায়িত করা হয়। তো আমরা এক কথায় বন্দর তাহলে আমি বলতে তো পারি না। বন্দরই বলছি, তাহলে আমি বন্দরই বলছি, আলেকজান্দ্রিয়া আমি বন্দর। এবং বলছি এক কথা আমরা বন্দর বলতে পারতেছি না, কারণ যেহেতু এখনো আমাদের আলেকজান্দ্রিয়া শহর নামে পরিচিত, বর্তমান রিসেন্ট ওটা আলেকজান্দ্রিয়া শহর, এখানে কোনো বন্দর না। আর যেহেতু একটা বন্দর এখানে গড়ে উঠছিল সেই অনুযায়ী আমরা বন্দর বলতে পারি। তাহলে আপনি দ্বীপও বলতে পারেন, কারণ প্রথমে শহর অবস্থিত হওয়ার আগে ছিল দ্বীপ, তারপরে বন্দর, না তারপরে শহর, তারপরে বন্দর। আপনি কোনটা উত্তর দেবেন? এই জন্য বন্দর বলছি আমি। আমি যে সব প্রশ্নই বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি আমি যখন কোয়েশ্চনটা আনসার করছি, শোনেন, অ্যাকচুয়ালি আমি যখন কোয়েশ্চনটা আনসার করছি তখন আমি তিনটে জিনিস আমি উল্লেখ করছি অলরেডি। তাহলে থেকে ঠিক আছে, আপনি যদি তিনটা উল্লেখ করেন যেটা হবে সেটি তো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, 12 নম্বর প্রশ্নটি ছিল, সরি 11 নম্বর প্রশ্নটি ছিল আইডিবি এর পূর্ণরূপ কি? আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি এর পূর্ণরূপ কি? এটি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী বীমা কয় প্রকার? ইসলামী বীমা 2 প্রকার। আচ্ছা, এখানে একটা কনফিউশন জি, হলো ওইটা যে ইসলামের বীমা কত প্রকার? 2 প্রকার, হ্যাঁ। আর ইসলামের বীমা কয় ধরনের? সেটা 3 ধরনের, মানে লাইফ তাকাফুল, সোশ্যাল তাকাফুল এবং জেনারেল তাকাফুল। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে, মানে ধরন আর প্রকার এই দুটোর মধ্যে কি পার্থক্য? কাইন্ডলি মনে করি ধরেন আর প্রকার একই কথা, প্রকার আর ধরন একই কথা। তাহলে প্রকার ধরন ধরনের যদি মানে হ্যাঁ, প্রকার বা ধরন যদি একই হয় তাহলে আমি 3টা উদাহরণ বলছি যে তো যদি ধরন অনুযায়ী হয় তাহলে 3 প্রকার, তাহলে লাইফ তাকাফুল, সোশ্যাল তাকাফুল এবং হলো আপনার জেনারেল তাকাফুল। তাহলে কি ইসলামিক বীমা 2 প্রকার হয় নাকি 3 প্রকার হয়? আই এম ভেরি কনফিউজ। নাজমুল, আপনি শুনতে ধন্যবাদ। ধন্যবাদ আহ, আপনাকে যৌক্তিক কথা বলার জন্য। এখন আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আমি 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করব, আর বাকি অংশ পপি আলোচনা করবে, আমি আগেই বলেছি। আজকের এই বিষয়ে ইসলামিক অর্থনৈতিক ইতিহাস এই বিষয়ে প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করা হয়েছে তার কাছে কিছু চমকপ্রদ অংশ আমি এখানে লিপিবদ্ধ করেছি। সেটি হচ্ছে যে ইকোনমিক অর্থ কি। আমরা সবাই জানি ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনীতি। তারপর যে বিষয়টা আমি অন্তর্ভুক্ত করেছি সেটি হচ্ছে যে ইসলামী অর্থনীতির সংজ্ঞা দাও। ইসলামী অর্থনীতি কি বা ইসলামী অর্থনীতির সংজ্ঞা কি? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি লালন পালনের জন্য সমুদয় জাগতিক সম্পদের সামগ্রিক এবং কল্যাণকর্মী ব্যবস্থাপনায় ইসলামী অর্থনীতি। আমি আবার বলছি, আমি আবার একটা এখানে একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আগে সুবহানাল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ তাআলা অনেকে মানে ওই জিনিসটা নিয়ে কনফিউশন থাকতে পারে, আসলে উনি মানে ওই কথাটা কাকে সম্বোধন করা হয়, তো আল্লাহ তাআলা বলাটাই বেটার, কারণ আমি বুঝি ওই আপনি বলছি বুঝেন, আপনি। হয়তো অনেকে বুঝবে না। আচ্ছা ঠিক আছে, না সবাই বুঝবে, সবাই ম্যাচিউর, এখন আর না বোঝার মতো মানুষ নেই, সবাই বুঝে। যাই হোক, ইসলামী অর্থনীতির সংজ্ঞা দাও। এটির সংজ্ঞা হচ্ছে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির লালন পালনের জন্য সমুদয় জাগতিক সম্পদের সামগ্রিক এবং কল্যাণকর্মী ব্যবস্থাপনায় ইসলামী অর্থনীতি। আশা করি লিখতে পেরেছেন। আর সবার সুবিধার্থে আমি আবার বলছি, ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতির সংজ্ঞা দাও। মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির লালন পালনের জন্য সমুদয় সমুদয় জাগতিক সম্পদের সামগ্রিক এবং কল্যাণকর্মী ব্যবস্থায় ইসলামী অর্থনীতি। 2 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি? মূল ভিত্তি বা উৎস কি? ইসলামী অর্থনীতির মূল ভিত্তি বা উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসকে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি বা উৎস বলা হয়। তৃতীয় যে বিষয়টি আমি পেয়েছি সেটি হচ্ছে দিওয়ান কি। যে চমকপ্রদ বিষয়টি আমরা আলোচনা করবো এখন, দিওয়ান কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন।
এটিকেই দিওয়ান বলা হয়। আমি আবার বলছি, দিওয়ান কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। এটিকেই দিওয়ান বলা হয়। আমরা এখানে প্রশ্ন পেলাম দুইটা, দিওয়ান কি এবং দিওয়ান কে প্রতিষ্ঠা করেন। অধ্যায় 2 এর যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, বিষয়গুলো আলোচনা করা হয়েছে, তার মধ্যে চমকপ্রদ বিষয়গুলো হচ্ছে বর্তমান বিশ্বে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এটি একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। এটি হচ্ছে পুঁজিবাদ ও কমিউনিজম। বর্তমান বিশ্বে পুঁজিবাদ ও কমিউনিজম অর্থ ব্যবস্থা চালু রয়েছে। পুঁজিবাদ আর এমনকি গণতান্ত্রিক। আচ্ছা, গণতান্ত্রিক আর কমিউনিজমের পার্থক্য কি? আপনি বলেন পপি। পপি লাইন থেকে আচ্ছা। একটু উঠে গেছে। আচ্ছা, ঠিক আছে। পুঁজিবাদ ও কমিউনিজম বা ধনতান্ত্রিক। আর বাংলাদেশ কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় চালু। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামী অর্থ ব্যবস্থা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? ইসলামী অর্থ ব্যবস্থায় কিসের ভিত্তিতে মুনাফা নির্ধারিত হয়? এটি হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের উপর। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থায় কোনো ধরনের রিবা বা সুদ, মুনাফা নেই। সেটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা কিসের ভিত্তিতে মুনাফা নির্ধারিত হয়? এটি হচ্ছে ক্রয় বিক্রয়ের উপর, মানে ব্যবসার মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থায় মুনাফা নির্ধারিত হয়। আর ব্যবসা ইসলামে বৈধ ঘোষণা করা হয়েছে। তৃতীয় যে বিষয়টি আমরা পেয়েছি সেটি হচ্ছে জাকাতের সংজ্ঞা, জাকাত সম্পর্কে আলোচনা। এখানে জাকাতের সংজ্ঞায় বলা হয়েছে, সম্পদের একটি নির্দিষ্ট অংশ 1 বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে জাকাত বলে। সুন্দর একটি সংজ্ঞা এবং শেখার মতো একটি সংজ্ঞা। এটি শিখলে অনেকেরই সহজ লাগবে। সেটি হচ্ছে যে সম্পদের একটি নির্দিষ্ট অংশ 1 বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে জাকাত বলে। জাকাত কাকে বলে? সম্পদের একটি নিসাব পরিমাণ বা নির্দিষ্ট অংশ 1 বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে জাকাত বলে। এরপর যে বিষয়টি আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে উসর এবং উসুর। আমরা সবাই এই বিষয়ে অনেক ভুল করে থাকি। সেটি হচ্ছে উসর কি আর উসুর কি। উসর এবং উসুরের মধ্যে বানানগত পার্থক্য লক্ষ্য করা যায়। এটি হচ্ছে উসর, রস্যই উ, তালে বস্য অন্তস্তর, উসর। আর উসুর হচ্ছে হস্য উ, তালে বস্য উকার, তালে বস্য রস্যকার, অন্তস্তর, উসুর। উসর হচ্ছে মুসলমানদের জন্য ভূমির আদর্শ। উসর হচ্ছে আপডেট হয়ে বন্ধুত্বটা কোনটা আনতো? বন্ধু কোনদিন মরে গেছে? আচ্ছা, ভয় শূন্যরা স্পেলিং নিয়ে কথা বললেন না। আমরা যেভাবে যখন যেভাবে শিখি সেভাবেই স্পেলিং করি। আচ্ছা, উসর হচ্ছে মুসলমানদের জন্য ভূমির আদর্শ। এটি হযরত উমর রাদিয়াল্লাহু চালু করেছিলেন উসর। তারপর উসুর হচ্ছে বাণিজ্য কর। তাহলে আমরা উসর এবং উসুরের মধ্যে পার্থক্য পেলাম। উসর হচ্ছে মুসলমানদের জন্য ভূমি কর, আর উসুর হচ্ছে বাণিজ্য কর। তারপরে যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যদিও আমরা ফকির মিসকিনকে একসাথেই বলি, কোনো সময় বাগদারা এই ফকির মিসকিন বিষয়টা আসে, কিন্তু আসলে ফকির মিসকিন বিষয়টার মধ্যে পার্থক্য রয়েছে। ফকির হচ্ছে যার কিছু আছে, যে একেবারে নিঃস্ব নয়, তিনি হচ্ছেন ফকির। আর মিসকিন হচ্ছে যার কিছুই নেই, একদম নিঃস্ব। তাহলে আমরা ফকির মিসকিনের মধ্যে পার্থক্য পেলাম। ফকির হচ্ছে যার কিছু আছে, আর মিসকিন হচ্ছে যার কিছুই নেই। একটা কোশ্চেন, ওয়ান এক্সাম্পল ফকির। সরি, ওয়ান এক্সাম্পল মিসকিন। মিসকিন, এখন একদম মিসকিনের এক্সাম্পল আমি কোথায় পাবো? সমস্যা নাই, আমি আশা করি বিচারের মতো বললেই হয়। নাজমুল, শরিয়া মোতাবেক কিভাবে বলা হয়েছে নাজমুল, ফকিরের যে উদাহরণ। জি,
ওইগুলা দেখার জন্য ময়মনসিংহ রেল স্টেশন যেতে হবে। রেল স্টেশনের কানিদাই ফকির মিসকিনরা ঘোরাফেরা করে। না না না, এটা তোর মেলা যেতে হবে না। আমার দিকে আমি যে আঙ্গুলটা উঠাইছি এটা যদি আমি ঘুরাই তাহলে আমি আনতে পাবো। ওইদিকে উঠাইছি না, ওইদিকে ঘুরাইলে আনতে পাবো। ওয়াও, এই হিসাব মতো আমরা আমি এর জন্য কোশ্চেনটা করছি। আমরা নিজেরা ফকির, কিছুই নাই আমগর। না তো ফকির না, আমরা ফকির না, আমরা মিসকিন। মিসকিন। কারণ কি জানো, এনাম স্যারে বলছিল সম্পদ নাই। এনাম স্যারে বলছিল যে এখনো বাপার উপর ডিপেন্ডেন্ট, তার মানে তোমরা এখন মিসকিন। ইয়েস ইয়েস ইয়েস, শাবাশ শাবাশ, ধন্যবাদ পপি আপনাকে। নাজমুল আর 10 মিনিট, ধন্যবাদ। 10 মিনিট সময় আছে, আর এই লাইভের 10 মিনিট সময় আছে, এর মধ্যে আপনি 10 মিনিট আমি শেষ করে দিচ্ছি। Okay. আমার এই অধ্যায় প্রায় শেষ। এখন তৃতীয় অধ্যায়ে যে আলোচনা করা হয়েছে, তৃতীয় অধ্যায়ে আমরা প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে পাট্টা কি। অন্যকে জমি বরকত দেওয়ার রীতিকে পাট্টা বলে। আমরা 10 আগে- মিনিটের সেকেন্ড ক্লাস আমরা শুরু করব। আচ্ছা, পাট্টা কি? পাট্টা হচ্ছে অন্যকে জমি বরকত দেওয়াকে পাট্টা বলে। ইসলামী শরিয়াতে অন্যকে জমি বরকত দেওয়াকে পাট্টা বলে। দ্বিতীয় যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে হিমা কি। এটি একটি চমকপ্রদ প্রশ্ন। হিমা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু এর প্রশাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় পশুচারণ ক্ষেত্রকে আল হিমা বলা হয়। আল হিমা হচ্ছে রাষ্ট্রীয় পশুচারণ ভূমি। ওমর রাদিয়াল্লাহুর প্রশাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় পশুচারণ ক্ষেত্রকে আল হিমা বলা হয়। পশুচারণ ক্ষেত্রকে আল হিমা বলা হয়। তৃতীয় যে বিষয়টি আমি পেয়েছি সেটি হচ্ছে ইসলামের সম্পদ কি। সম্পদের সংজ্ঞা ইসলামে অভিন্নভাবে দেওয়া হয়েছে। সেটি হলো যেসব শরীয়তসম্মত বস্তু শরীয়তসম্মত উপায়ে অর্জন করা হয় তাকে ইসলামের সম্পদ বলা হয়। সম্পদের সংজ্ঞায় বলা হয়েছে যেসব শরীয়তসম্মত বস্তু শরীয়তসম্মত উপায়ে অর্জন করা হয় তাকে ইসলামের সম্পদ বলা হয়। স্বাভাবিক সংজ্ঞার চেয়ে ইসলামের সম্পদের সংজ্ঞা ভিন্ন রূপ আমরা এখানে দেখতে পেলাম। চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে এই বইটির মধ্যে এই সাবজেক্টে, সেটি হচ্ছে যে পৃথিবীর প্রধান ও প্রথম কাঠ শিল্প কোথায় অবস্থিত। যেটা আমি কিছুক্ষণ আগেই ব্রিফ কোয়েশ্চনে বলেছিলাম, সেটি আবারও এখানে আলোচনা করা হয়েছে যে পৃথিবীর প্রধান এবং প্রথম কাঠ শিল্প কোথায় অবস্থিত। সেটি মিশরে। পৃথিবীর প্রধান ও প্রথম কাঠ শিল্প মিশরে অবস্থিত। সর্বপ্রথম রেশম থেকে কাগজ প্রস্তুত করা হয় কোথায়? সেটি হচ্ছে চীন দেশে। চীনে সর্বপ্রথম রেশম থেকে কাগজ প্রস্তুত করা হয় চীন দেশে। তারপরে পঞ্চম অধ্যায়ে আমি তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু পাইনি যেটি প্রশ্ন করার মতো, তো সরাসরি ষষ্ঠ অধ্যায়ে চলে গেছি। সেখানে বলা হয়েছে বাইতুল মাল সম্পর্কে আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায় থেকে আমি আর মানে আমার ছিল নাকি? আমি বলছি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, আপনি পরে থেকে বলবেন, এটা বলছি। আচ্ছা ঠিক আছে, আমার আর শেষ প্রায়। আচ্ছা, ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলে। বাইতুল মালের অর্থ হচ্ছে কোষাগার। আমরা কিন্তু মাঝে মাঝে বলি বাইতুল মাল অর্থ রাষ্ট্রীয় কোষাগার, এই কথাটা ভুল। বাইতুল মাল অর্থ কোষাগার, আর রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলে। এই সংজ্ঞা এক বিষয়, অর্থ এক বিষয়। আমরা সংজ্ঞা এবং অর্থকে এক করে ফেলি, আমরা ভবিষ্যতে এটি করব না। তাহলে বাইতুল মাল অর্থ কি? কোষাগার, আর রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলে। এটির প্রতিষ্ঠাতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। একটা কনফিউশন, শুধু রাষ্ট্রীয় কোষাগারকে না, মানে ইসলামী রাষ্ট্রীয় কেন্দ্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হয়। রাষ্ট্রীয় তো সব কোষাগার আছে, সবগুলো তো বাইতুল মাল না। আমাদের যে কোষাগার আছে ওটা কি বাইতুল মাল? বাইতুল মাল না। আমি বলছি আপনি শুনে নেওয়া করে, আমি বলছি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে আমি প্রথমেই বলেছিলাম, আপনি হয়তো বা শুনেননি। আপনি দুইবার প্রথমবার বলছেন হয়তো, কিন্তু দ্বিতীয়বার আপনি সেটা বলেন না। দ্বিতীয়বার আপনি বলছেন যে আপনি প্রথমবার শোনা লাগবে, আপনি প্রথমবার শুনবেন না, দ্বিতীয়বার শুনবেন, সেটা তো হবে না। না 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 না, আপনি দ্বিতীয়বার আমি ভিন্নভাবে একটা কথা তিনবার শুনেন। আচ্ছা, এত বাড়ায় না, একটা কথা যদি আপনি তিনবার হ্যালো নাজমুল, হ্যালো নাজমুল, হ্যাঁ, সাদা আমরা ঝগড়া না করি,
আমরা ঝগড়া না টাকা করি বিষয় নিয়ে কেন বার্গেটিং? এটা সিম্পলি হ্যাঁ। ডেফিনেশন তেমন ভাবে বলতে হবে যেন সবাই বুঝতে পারে। Normally ভাবে ভাবি। বাইতুল মাল করতে বাইতুল মালের সাথে আমাদের বর্তমান বাংলাদেশের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করা যেতেই পারে। আর এটা নিয়ে তো বার্গেটিং এর কিছু নাই। সিম্পল না না এখানে একটা কথা রয়েছে, এই বিষয়টা আমি এই অর্থটা বলেছিলাম এক জায়গায় যে বাইতুল মালের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করা যেতে পারে। তো আমার এক টিচার এই বিষয়টাকে একেবারে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন যে বাইতুল মালের সঙ্গে বর্তমান যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক এটার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। শব্দগত সম্পর্ক থাকতে পারে হ্যাঁ। কিন্তু কোনো ধরনের অর্থনৈতিক যেটুকু সম্পর্ক নেই। মিলতেছে সেটুকু, কিছু কিছু মিলাতে কিছু মিল নেই সেটুকু। ধন্যবাদ বন্ধু। আমার যে Simple matter নিয়ে- বার্গেনিং হয়তো কাজে লাগছে, তো যারটা সে ধরে দিতে আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। বাইতুল মালের আয়ের উৎস হচ্ছে 19টি, এখানে 19টি লেখা আছে। তবে প্রধানত আয়ের উৎস হচ্ছে 4টি। এটা হচ্ছে জাকাত, জিজিয়া, খারাজ, উসর। আচ্ছা, শেষ। আমার 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ। এখন মিস পপি তিনি 7ম অধ্যায় থেকে আলোচনা করবেন। আচ্ছা, আমরা ধন্যবাদ। আমরা নতুন করে লিংক দিই। হ্যাঁ, এটা আমরা শেষ করে দেই, নতুন করে আরেকটা শুরু করতেছি। তো সবাই লিভ নিয়ে নিই। আমরা অবশ্যই নতুন লিখে জয়েন করবো ইনশাআল্লাহ। ওকে।